দেখেন শেপসে আমরা যদি শেপস দিয়ে যদি এই জিনিসটাই বানাইতে চাই, এটা কিন্তু অনেক টাইমের ব্যাপার। এই একটু জুম করে দেখাই, দেখেন এইখানে কি আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু এক একটা বক্স, দেখেন রেক্টেঙ্গেল শেপে। তো এই জিনিসটা আপনি যদি শেপস দিয়ে বানান, আপনাকে প্রত্যেকটা বক্স ডিজাইন করতে হবে, নিচে ব্যাকগ্রাউন্ড ইয়া করতে হবে। আপনি কপি পেস্ট করেও করতে পারবেন, বাট জিনিসটা অনেক টাইম কনজিউমিং। সো এই কাজটাই দেখেন আমরা শেপস ছাড়া স্মার্ট আর্ট দিয়ে কিন্তু করতে পারি আরো ইজিলি। এইখানেই করি, দেখেন ইনসার্টে গেলে যে স্মার্ট আর্ট, এইটা হচ্ছে আপনাদের এই যে প্রেজেন্টেশন ডিজাইন বা যে কোনো ধরনের ইনফোগ্রাফিক ডিজাইন করেন, এটার জন্য হচ্ছে এই জিনিসটা হচ্ছে সব সময় লাগে। স্মার্ট আর্টে গেলে দেখেন প্রথমটা হচ্ছে এই যে এখানে হচ্ছে মেনু, প্রথমটা হচ্ছে অল মানে হচ্ছে এই যে এখানে যতগুলো মেনু নাম আছে সবগুলাই হচ্ছে এই একটা মেনুর আন্ডারে। আর এইখানে হচ্ছে ক্যাটাগরি করা লিস্ট। আর এইখানে দেখেন প্রিভিউ দেয়, আমি যখন যেটা সিলেক্ট করতেছি এটা প্রিভিউ এখানে দেয়। আপনি যেটা নেবেন এটা ডিজাইনটা হচ্ছে যে এরকম হবে। তারপরে দেখেন প্রসেস, এই ধরনের গ্রাফ কিন্তু চার্ট কিন্তু আপনারা আপনাদের বইতে, তারপর বিভিন্ন প্রেজেন্টেশনের মানে বিভিন্ন জায়গায় কিন্তু এগুলা দেখছেন। দেখেন এটা হচ্ছে প্রসেস, প্রসেসটা হচ্ছে কি মানে একটা জায়গা থেকে শুরু হইছে, এটা একটা প্রসেস মেইনটেইন করে এক একটা ধাপ শেষ করে এক এক জায়গায় গিয়ে শেষ হইছে। এই দেখেন এখানে কিন্তু অনেক রকমের ডিজাইন লেআউট দেয়া আছে। তারপর দেখেন এটা হচ্ছে সাইকেল, সাইকেলটা কি ওই যে হিউম্যান লাইফ সাইকেল, তারপর বিভিন্ন ধরনের যে কোনো কোনো কিছুর সাইকেল, প্রোডাক্টের সাইকেল, আপনি যাই যখন যেটা নিয়ে কাজ করেন সেই সাইকেল, যেটাতে ক্লিক করতেছি দেখেন ওইটারই কিন্তু ডিজাইন আসতেছে এখানে। হায়ারকি, হায়ারকি হচ্ছে এইটা নরমালি হচ্ছে বিভিন্ন কোম্পানি, তারপরে ইনস্টিটিউট, তারপরে ধরেন এই যে অর্গানাইজেশন গুলা, বিভিন্ন রকমের ভলান্টিয়ার অর্গানাইজেশন, এগুলার হচ্ছে ওই যে কোম্পানির স্ট্রাকচারটাকে ডিজাইন করার জন্য হচ্ছে এই হায়ারকি গুলা ইউজ হয়। যে একদম টপ, এইখানে তো একদম টপ, তার আন্ডারে কি আছে, তার আন্ডারে কারা আছে, এইভাবে হচ্ছে এটা লিস্ট করে যায় আর কি। এইখানে অনেকগুলা লেআউট আছে। রিলেশনশিপ, এটা হচ্ছে আপনি একটা মানে একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের যখন কম্পেয়ার করবেন, কম্পারিজনের ক্ষেত্রে হচ্ছে এটা কাজে লাগে। এখানে অনেকগুলা লেআউট দেওয়া আছে। এটা হচ্ছে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটা হচ্ছে আপনার কাইন্ড অফ কম্পারিজনের ক্ষেত্রে বা কাইন্ড অফ হচ্ছে ওই দুইটা তিনটা বা চারটা জিনিসকে প্রেজেন্ট করার জন্য তখন হচ্ছে এটা ব্যবহার করে। পিরামিড, এটা হচ্ছে ওই যে এইটাও শেপ আর কি, এই পিরামিড শেপের, যে আপনি একটা জায়গা থেকে শুরু করে আরেকটা জায়গায় গিয়ে শেষ হইলো। এই পিরামিডটা দেখা গেছে যে আপনার ইকোনমিক রিলেটেড বিভিন্ন ইনফরমেশন বা ইনফোগ্রাফিকের ক্ষেত্রে হচ্ছে এটা খুব বেশি ব্যবহার হয়। পিকচার, পিকচারের ক্ষেত্রে হচ্ছে আপনার এই যে এতক্ষণ যেগুলো দেখলেন বিভিন্ন ইনফরমেশন দিলেন, ওই ইনফরমেশন গুলো তো বসবেই, সাথে আপনি চাইলে হচ্ছে ছবিও অ্যাড করে দিতে পারেন। দেখেন মানে এই যে এখানে যে বড় ফাঁকা জায়গাটা, এখানে ছবি বসবে, এখানে নাম বা এখানে কোনো ইনফরমেশন, এখানে ছবি, মানে আপনি যেভাবে বসান আর কি। তা আমরা ধরেন একটা হায়ারার্কি ডিজাইনই করি, এটা হচ্ছে আপনাদের বুঝতে ইজি হবে। ধরেন আমি এইখান থেকে মানে যে কোনো একটা নেই আর কি, ধরেন প্রথমটাই নিলাম, জায়গা বেশি নিবে কোনটা, আচ্ছা এইটা নেই সাইডের দিকে, ধরেন এটা নিলাম। এখন দেখছেন এই যে আমি যখন ইয়াটা নিলাম, লেআউটটা নিলাম, এটা দেখেন এখানে কিন্তু টেক্সট লেখার বক্স চলে আসছে অনেকগুলো, দেখছেন, এবং অনেক বড় সাইজের। আমি যখন এইখানে ক্লিক করব, এইখানে কিন্তু আমি লিখতে পারবো। এখন ধরেন এই যে লিখলাম চেয়ারম্যান, তারপরে ধরেন হচ্ছে কোম্পানিতে থাকে কে, ম্যানেজিং ডিরেক্টর, মানে চেয়ারম্যান ওনার পরবর্তী র্যাঙ্কেই থাকে ম্যানেজিং ডিরেক্টর, মানে ওনার জুনিয়র। তারপরে এখানে ধরেন আরো থাকবে, এখানে আরো থাকবে। এখন একটা জিনিস কি, ধরেন এই যে আমার তো তিনটা, আমি এখানে তিনটা আছে, এখানে দুইটা আছে, আর এখানে একটা আছে, ছয়টা, এর বেশি লাগলে আমি সেই ক্ষেত্রে কি করব? এইটার হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে কি আপনি কাস্টমাইজেশন করার জন্য, এই যে যখন লেআউটটা আসছে দেখছেন, আমি যখন বাইরে ক্লিক করতেছি এইখানে কিন্তু এক্সট্রা মেনুগুলো নাই, যেটা আমরা যে পিকচার বা এগুলোর ক্ষেত্রে দেখছি।
লেআউটের মধ্যে আমি যে কোনো জায়গায় ক্লিক করতেছি, দেখেন এখানে ডিজাইন আসছে, ফরম্যাট আসছে। ডিজাইনের এই যে ডিজাইনগুলো, এগুলা বুঝছেন এগুলা কোনগুলা? ইমেজের ক্ষেত্রে আমরা ওগুলার যে বিভিন্ন কাস্টম ডিজাইন করছিলাম না, ইমেজ গুলায় কালার চেঞ্জ করছিলাম বা এই ধরনের, এগুলাই কিন্তু এই যে এগুলো হচ্ছে 3D লুক, ওই একই জিনিস কিন্তু এই যে কালার, এই যে কালারে দিলে ধরেন এখানে কালার চেঞ্জ হবে। ধরেন হচ্ছে এটা কালার আছে, এগুলা ডিজাইন পরে করে। ফার্স্টে যেটা করবেন, যে কোনো ধরনের এইরকম স্ট্রাকচার নিয়ে কাজ করলে এই যে ডিজাইন মেনুতে দেখেন এই পাশে টেক্সট প্যান নিচে দেখছেন লেফট সাইডে, টেক্সট প্যানে ক্লিক করবেন আগে। এই টেক্সট প্যানে ক্লিক করলে দেখেন এই যে আমি চেয়ারম্যান লিখছিলাম এখানে আসছে, চেয়ারম্যান ম্যানেজিং ডাইরেক্টর লিখছিলাম এই যে এইখানে দেখছেন, এটা এখানে চলে আসছে। আমি কিন্তু এইখানে লিখি নাই, মানে এই টেক্সট প্যানটা হচ্ছে গিয়ে আমি যে এইখানে ডিজাইনার এখানে যা লিখবো যা করব যতগুলা ঘর থাকবে প্রত্যেকটা আপনি পাবেন হচ্ছে টেক্সট প্যানে। আপনার ফার্স্ট কাজ হচ্ছে লেআউটটা নেবেন, নিয়ে হচ্ছে এই যে লাস্টে এসে এখান দিয়ে ব্যাকস্পেস দিয়ে একটা একটা করে মুছে ফেলবেন। দেখছেন আমি মুছে ফেলছি সব, এই একটাই আছে। এখন ধরেন আমার কোম্পানির স্ট্রাকচারটা কি খালি আছে, একটা জিনিস দেখেন একটা কোম্পানির স্ট্রাকচার কি হয়। এই চেয়ারম্যান, তারপর ধরেন হচ্ছে এমডি, এই এমডি, তারপর ধরেন ডিএমডি, তারপর ধরেন জিএম থাকে 3-4 জন, এই তারপর ধরেন এখানে আসবে ম্যানেজার, তার আন্ডারে ম্যানেজার, এখানে আসবে ডেপুটি ম্যানেজার। ধরেন এতটুকুই আমরা করি, একটু বুঝছেন? এটা হচ্ছে আপনার অর্গানোগ্রাম। হ্যাঁ কোনটা? হ্যাঁ অন্য কালার, কালার না থাকলে আপনি মুছে দিবেন। এই যে এখানে আসবেন ফরম্যাটে এসে শেপ ফিলে এসে যে নো ফিল করে দিবেন, নো ফিল করে দিলে কালার চলে যাবে। সাদার মধ্যে তখন যে টেক্সটের কালার চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা এখন দেখেন এইটা ধরেন একটা কোম্পানির একটা স্ট্রাকচার। আপনাদের ভার্সিটিতে বা আপনাদের কলেজে বা স্কুলে কি ছিল? এটা স্কুলে কি থাকে? হেডমাস্টার থাকে সবার সবচেয়ে সিনিয়র, ওনার আন্ডারে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার থাকে বা অ্যাডমিনিস্ট্রেটর থাকে, তারপরে দেখা গেছে টিচারদের সিনিয়রিটি হিসাবে একদম জুনিয়র পর্যন্ত যায়। আবার কলেজে কি হয়? প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, তারপরে দেখা গেছে এইভাবে আস্তে আস্তে লেকচারার পর্যন্ত আসে। তারপরে অফিসিয়াল অন্যান্য যারা অ্যাকাউন্টস বা অ্যাডমিনে যারা, তারা। ভার্সিটিতে কি হয়? ভাইস চ্যান্সেলর, তারপরে প্রভিসি, এইভাবে আস্তে আস্তে গিয়ে বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ দেখা গেছে ডিপার্টমেন্টের চেয়ারম্যান, এইভাবে গিয়ে লেকচারার বিভিন্ন ইয়াতে ভাগ হয়। এগুলাই হচ্ছে অর্গানোগ্রাম। আবার আপনি অন্য যেই কাজই করেন যে কোনো সিকোয়েন্স অনুযায়ী এটা করতে পারবেন। এখন দেখেন, এখন আমরা যদি এই অর্গানোগ্রামটা ডিজাইন করি তাহলে আমাদের সবচেয়ে এখানে সিনিয়র কে? চেয়ারম্যান। আমি তো সব মুছে দিচ্ছি। এখন দেখেন চেয়ারম্যান লিখলাম, আমার পুরো একটাই সেল না, এখানে দেখছেন পুরো জায়গাটা নিয়ে নিছে সে। আমি এখন জাস্ট এই যে কাজ কিন্তু করব এই যে টেক্সট প্যানের মধ্যে এইখানে, আমি কিন্তু এইখানে কোনো কাজ করব না। টেক্সট প্যানেই আমি লিখলাম, এন্টার দিলাম, এন্টার দিলাম, দেখছেন একটা ডট চলে আসছে, এই যে লিস্ট বুলেট চলে আসছে। এখন চেয়ারম্যানের নিচে চলে আসছে, তাইলে আমি তো চেয়ারম্যানের নিচেই নিব। কে আসবে? এমডি আসবে, ম্যানেজিং ডাইরেক্টর। ম্যানেজিং ডাইরেক্টর, তারপরে দেখেন আমার ম্যানেজিং ডাইরেক্টরের নিচে কে ছিল? ওনার জুনিয়র ডিএমডি ছিল, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ছিল। এখন দেখেন আমি এন্টার দিলাম, এখন দেখেন সিরিয়ালি কিন্তু আসতেছে ডেপুটি ম্যানেজিং এখন একটা জিনিস দেখেন, একটু খেয়াল করেন, নরমালি দেখে মনে হইতেছে না যে একদম সিরিয়ালি যাচ্ছে একজনের জুনিয়র আরেকজন, কিন্তু আমি যে চার্টটা নিছিলাম, আমার চার্টের স্ট্রাকচার কোনটা ছিল? আমার এই যে এই চার্টটা নেয়া না, এই চার্টের লেআউটটা কি?
এটা তো সাইডে, এটা তো টপ টু বটম না, এটা তো লেফট টু রাইট। তাইলে এখন এই যে এইখানে তাইলে যে সবচেয়ে সিনিয়র সে, তারপরে এই যে দুইজন বা একজন আমি যা দেই, তারপরে তিনজন, লেআউটটা তো এইরকম, কিন্তু আমার এটা তো নামতেছে নিচে। তার মানে কি জানেন, কারণ আমি যে বসাইতেছি তার মানে চেয়ারম্যান, ম্যানেজিং ডাইরেক্টর, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তিনজনকে আমি ইকুইভ্যালেন্ট র্যাঙ্কে আমি ফেলছি, কিন্তু এটা তো না, আমার তো চার্ট নিচ্ছি আমি পাশাপাশি। তাইলে আমার এই সিনিয়রিটি জুনিয়রিটি তো পাশাপাশিই যাবে। তাইলে এখন আমি চাচ্ছি চেয়ারম্যানের জুনিয়র করব ম্যানেজিং ডাইরেক্টরকে, চেয়ারম্যানের নিচে নিয়ে আসবো। তাইলে এখন ওইটাকে আমি কিভাবে এই পাশে আনবো, নিচে আনবো? আমার টেক্সট প্যানে তো নিচেই আছে, তাই না? জাস্ট সিম্পলি চেয়ার, যার জুনিয়র করবেন তাকে ধরেন ম্যানেজিং ডাইরেক্টরকে ওর জুনিয়র করে দিব। সিম্পলি কার্সারটাকে এটার আগে ক্লিক করে কিবোর্ড থেকে ট্যাবে প্রেস করব, ট্যাব, বুঝছেন? চেয়ারম্যানের নিচে ম্যানেজিং ডাইরেক্টর ছিল, ম্যানেজিং ডাইরেক্টরের এখানে এসে আমি জাস্ট ট্যাবে প্রেস করছি, তাহলে দেখেন ম্যানেজিং ডাইরেক্টর কিন্তু চেয়ারম্যানের জুনিয়র হয়ে গেছে। তাইলে আমাকে এখন বলেন তো, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর উনি তো ম্যানেজিং ডাইরেক্টরেরও জুনিয়র, তাহলে ওনাকে আমি ম্যানেজিং ডাইরেক্টরের নিচে আনতে হইলে এটাকে আমি কি করব? ট্যাবে কয়বার দিব? একবার দিলাম, তাইলে হচ্ছে দুইবার দিতে হবে তার জুনিয়র করতে গেলে। হিসাবটা বুঝছেন? এটা কিন্তু প্রসেসটা যা দেখাইতেছি, আপনি যে কোনো ডিজাইন করেন, যাই করেন, আপনি কোন প্রসেসে যাবেন বাকি কাজ কিন্তু সেম, একদমই সেম। মানে এতটুকু কি বুঝছেন? হ্যাঁ, রেকর্ড আছে, কিন্তু আপনি মানে এটা কিন্তু একদম কমপ্লেক্স কিছু না, আপনি জাস্ট খালি এই যে এই চার্টটা খালি একটু দেখেন, আমি লিখছি কিন্তু বোঝার জন্য। চেয়ারম্যানের জুনিয়রকে ম্যানেজিং ডাইরেক্টর, আমি টেক্সট প্যানে কি করব, তাইলে চেয়ারম্যান লিখলাম, এন্টার দিলাম, ম্যানেজিং ডাইরেক্টর লিখলাম, যেহেতু জুনিয়র খালি জাস্ট একটা ট্যাবে ক্লিক করব, ট্যাবে শুধু একটা প্রেস করব। হ্যাঁ ভাই, কালার আপনি চেঞ্জ করবেন কাজ শেষ হওয়ার পরে। আপনি যদি একটা লিখছেন, লিখে কালার চেঞ্জ করতে যান, আবার আর একটা লিখছেন কালার চেঞ্জ করতে যান, আপনি খালি কালারই চেঞ্জ করবেন, আপনার কাজ শেষ হবে না। কালার ধরবেন একদম সবার লাস্টে। কালার এখানে ইম্পর্টেন্ট কোনো কিছু না, যে কালার আপনি না দিলে বা কালার দিলে আপনাকে এখানে নাম্বার বেশি দিবে কম দিবে বা এরকম কোনো কিন্তু কিছু না। জিনিসটা হচ্ছে আপনি কতটুকু সুন্দরভাবে এটাকে প্রেজেন্ট করতেছেন। কালারের কাজ করবেন সবার লাস্টে। কালারের আপনি এই যে ফরম্যাট দেখাইলাম, এই ফরম্যাটে যাবেন শেপ ফিল, শেপ ফিলে গিয়ে নো ফিল দিলে যখন যেটা সিলেক্ট করা থাকবে নো ফিল দিলে ওটার কালার চলে যাবে। আপনি যদি হলুদের জায়গায় এখন সবুজ দিতে চান, সবুজে ক্লিক করবেন, এটা সবুজ কালার হয়ে যাবে। কালারের কাজ একটুকি, এখন বাকিটা আপনার পছন্দ মতো আপনি চেঞ্জ করে নেবেন। হ্যাঁ আপনি যে বললেন আমরা সাইকেলিটি বলতেছি যে আমি শেয়ার মেথড এটা টপ টু বটম বসাই যদি একই ড্রাইভে বসতে তাদের। আচ্ছা আমি একটা কাজ করি, আমি এই ফরম্যাটটা না নিয়ে এইটার মতোই টপ টু বটম একটা ফরম্যাট নেই, আপনার আগে হচ্ছে ইয়াটা ক্লিয়ার করেন। এটা মনে হয় আপনাদের বুঝতে অসুবিধা হইতেছে এটা। আচ্ছা দেখেন, এইটা নেই টপ টু বটম যেটা, ঠিক আছে? এই এতক্ষণ যা করছি এই যে সব মুছে দিলাম টেক্সট প্যানে গিয়ে। এখন ধরেন লিখলাম চেয়ারম্যান, এখন এন্টার দিলাম। চেয়ারম্যানের পরে কে? ম্যানেজিং ডাইরেক্টর। এখন দেখেন তো চেয়ারম্যানের পরে যে ম্যানেজিং ডাইরেক্টর আসছে, তারপরে পরে কি আসছে? এই যে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর। এখন কি এই যে আমার এই স্ট্রাকচারটা কি মিলছে এখানে? দেখেন তো মিলে নাই কিন্তু। তাহলে আমার এখানে এইখানে স্ট্রাকচার কি ছিল? চেয়ারম্যানের জুনিয়র ম্যানেজিং ডাইরেক্টর, হ্যাঁ সিনিয়র জুনিয়র হিসেবে, কিন্তু আমি যে এখন লিখলাম এখন কি তারা সব ইকুইভ্যালেন্ট হয়ে গেছে না? তাইলে কারণ কেন হইছে? কারণ আমি যে টেক্সট প্যানে লিখতেছি সব তো ইকুয়ালি লিখতেছি, আমার বুলেট তো লিস্ট করা ইকুয়াল। আমার কাজই হচ্ছে এইখানে, আপনি যখন যারা যেখান থেকে সিনিয়র জুনিয়র করবেন খালি ওই যে ট্যাবে ট্যাবে ক্লিক করবেন। তাইলে আমার চেয়ারম্যানের জুনিয়রকে ম্যানেজিং ডাইরেক্টর, তাইলে আমি জাস্ট এখানে কার্সারটাকে শুরুতে রেখে ট্যাবে প্রেস করি,
চেয়ারম্যানের নিচে চলে আসছে ম্যানেজিং ডাইরেক্টর, আসছে। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর কি ম্যানেজারের এমডির ইকুইভ্যালেন্ট র্যাঙ্কের না তার জুনিয়র? তার জুনিয়র। তাহলে আমি এটাকে আরেকবার ট্যাপ দিই, চলে আসছে। আচ্ছা এখন একটা জিনিস দেখেন, আচ্ছা একটু আগে করে নেই। আচ্ছা ডিএমডি পর্যন্ত আসলাম, এখন হচ্ছে আমি এন্টার দিলাম। এখন কি আমার 3 জন জেনারেল ম্যানেজার আছে। এখন ধরেন একজন জিএম হচ্ছে গিয়ে অ্যাডমিনের, একজন জেনারেল ম্যানেজার হচ্ছে আচ্ছা অ্যাকাউন্টস এর, আর একজন জেনারেল ম্যানেজার ধরেন মার্কেটিং এর। এখন একটা জিনিস দেখেন, এই যে আমি 3টা জিএম কে এখন নতুন করে ইনক্লুড করলাম আমার চার্টে। এখন 3 জনকে আমি 3 জন জিএমই জুনিয়র কার ডিএমডির জুনিয়র, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টরের, কিন্তু আমি যে লিখলাম তাদেরকে এই যে আমার লিস্টে 4 জন কি এক সমান র্যাঙ্কে না? এখন আমি কি তাদের জুনিয়র করছি? করি নাই। এখন 3 জন জিএম কে আমি তাদের জুনিয়র ডিএমডির জুনিয়র করলে কি করব বলেন তো? কাকে কাকে ট্যাপ দিব? জেনারেল ম্যানেজারে। এই যে আমি এখন যাকে যাকে ট্যাবে দিব সে কিন্তু চলে আসতেছে, দেখেন দেখছেন চলে আসছে। তারপরে জেনারেল ম্যানেজারের আন্ডারে কে আছে? ম্যানেজার কয়জন? আচ্ছা ধরেন এই যে 3 জন ম্যানেজার দিলাম। তারপরে ম্যানেজারের জুনিয়র আছে কে? ডেপুটি ম্যানেজার। আবার ট্যাব দিয়ে পাশে নিয়ে এইবার দেখছেন এইবার সিকোয়েন্সটা বুঝছেন? টেক্সট প্যানের কাজ কি, এখানে স্মার্ট আর্টের কাজ কি, এতটুকু কি ক্লিয়ার? মানে প্রসেস কিন্তু এইটাই। আপনি এখন যা ডিজাইন করেন, আপনি এই যে ইনসার্ট থেকে স্মার্ট আর্টে এসে আপনি এখান থেকে লিস্ট নিয়ে কাজ করেন, প্রসেস নিয়ে কাজ করেন, বা সাইকেল নিয়ে কাজ করেন, হায়ারার্কি, রিলেশনশিপ, ম্যাট্রিক্স, পিরামিড, আপনি যাই নিয়ে কাজ করেন, আপনার কাজ হচ্ছে এইখান থেকে আপনি চুজ করতে হবে যে আপনি কোন ডিজাইনটা নেবেন। নিলে এই টেক্সট প্যানটা নিয়ে আসবেন ডিজাইন থেকে, এটা অ্যাক্টিভ করে নেবেন। করে আপনি এখন এখানে খালি ইনপুট দিবেন, সাইডে নেওয়া লাগলে ট্যাব দিবেন, নিচে ওই যে মানে সিনিয়র জুনিয়রিটি র্যাঙ্কিং করলে খালি ট্যাব দিয়ে দিয়ে হচ্ছে কাজ করে নেবেন। আচ্ছা এখন দেখেন একটা জিনিস, এটুক তো আমি অ্যাড করলাম। এখন একটা চেয়ারম্যানের কিন্তু একজন পিএস থাকে। এখন আমি চাচ্ছি একজন চেয়ারম্যান আর একজন পিএস অ্যাড করতে এখানে, যে হচ্ছে চেয়ারম্যানের পাশেই থাকবে আর কি। তো তাহলে আমি কি করব? আমি তো একটু লিখে ফেলছি, আমি কি এখন সব মুছে দিব এগুলো? আমার তো দরকার নাই। চেয়ারম্যানের এখানে লাস্টে ক্লিক করব, একটা এন্টার দিব। দেখেন চেয়ারম্যানের পাশে কিন্তু একটা জায়গা ক্রিয়েট হয়ে গেছে। ধরেন আমি লিখে দিলাম যে পিএস টু চেয়ারম্যান। এখন যদি আমি এটাকে ট্যাব দেই, এটা নিচে হচ্ছে আলাদা চলে আসবে। তাইলে কি হইলো? এখন অর্গানোগ্রামটা যখন আমি তাকাইতেছি, এইটাই যদি আপনাকে বা আমি যদি কাউকে দেই যে দেখতে এটা হচ্ছে আমার কোম্পানির অর্গানোগ্রাম, যে আমাদের কোম্পানির স্ট্রাকচার হচ্ছে এইটা, যে কেউ দেখলেই কিন্তু আপনার কাজ কি, যে আমরা গেম খেলি না, বিভিন্ন ওই অবস্টাকল থেকে বের হইতে হয়, পাইপ দিয়ে যায় বা বিভিন্ন ইয়া দিয়ে একটা রোড ম্যাপ ফলো করেই তো যায়। কোথাও অবস্টাকল থাকলে ওই দিকে না গিয়ে অন্য দিকে যায়। দেখেন এটাও কিন্তু ওইরকমই একটা রাস্তার মতোই, কিন্তু চেয়ারম্যানের ওই দিক দিয়ে দুই দিকে দুইটা মাথা বের হয়েছে। একটায় পিএস টু চেয়ারম্যান আসছে, যে পিএস টু চেয়ারম্যান, চেয়ারম্যানের জুনিয়রই তো তার পিএস, আর পিএস এর আন্ডারেও কেউ নাই, তার আগেও নাই, পিছেও নাই। নরমালি দেখলেই বোঝা যাইতেছে পিএস টু চেয়ারম্যানের তার সাবঅর্ডিনেট কেউ নাই, সে শুধুমাত্র চেয়ারম্যানের কাজ করে এবং রিপোর্ট করে চেয়ারম্যানকে। কিন্তু ওই পাশের চ্যানেলে কি চেয়ারম্যানের আন্ডারে ম্যানেজিং ডাইরেক্টর, ম্যানেজিং ডাইরেক্টরের নিচে হচ্ছে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর। এটা কিন্তু দেখেন একদম চেইন আকারে আসছে। ডিএমডির এখানে এসে 3 দিকে 3টা মাথা হয়ে গেছে। ডিএমডির আন্ডারে হচ্ছে ডিরেক্ট 3 জন জিও। আবার দেখেন
ওই জিএম অ্যাডমিন আর জিএম অ্যাকাউন্ট এদের দুইজনের নিচে কোনো লেজ আছে? কোনো লেজ কিন্তু নাই, কারণ আমি ইনপুট দেই নাই। তার মানে এই দুইজনের আন্ডারে কেউ নাই, তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, একা কাজ করে, তারা এই চ্যানেল থ্রুতে রিপোর্ট করে। কিন্তু জিও মার্কেটিং তার আন্ডারে 3টা ম্যানেজার আছে, ডেপুটি ম্যানেজার আছে, এমন আপনি নিচে বসান, এই ওদের আন্ডারে দেন, এটা হচ্ছে শাখা প্রশাখা যাবে। স্মার্ট আর্টে কাজ করার সুবিধা এইটাই, আপনাকে এই লেআউট এগুলা নিয়ে ওই যে বক্স টানবেন, শেড দিবেন, কি করবেন না করবেন, আপনাকে কাস্টম কোনো ডিজাইন করার দরকার নেই। স্ট্রাকচার দেয়া আছে, আপনি খালি ইনপুট দিবেন। বুঝছেন? এইটাকে হচ্ছে ধরেন এইটাকে সিলেক্ট করে আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন। ধরেন আমি এই ফন্টটা দেই, এই যে ফন্ট চেঞ্জ করতে পারবেন, বোল্ড করতে পারবেন, লাইট করতে পারবেন, ফন্টের কালার চেঞ্জ করতে পারবেন। মানে আপনি ওই যে আমরা যা করছি এতদিন সব কিছুই আপনি এখানে করতে পারবেন। এক্সট্রা যেটা করতে পারবেন এইটাকে আপনি 3D লুক দিতে পারবেন। 3D দিলে ভালো লাগবে না, যদিও লেখা বোঝা যাবে না। 3D ভালো লাগে যদি ওই যে 3টা 4টা থাকে, তাইলে হচ্ছে ভালো লাগে স্পেস বেশি নিলে। চেষ্টা করবেন এই বেশি ডাটা থাকলে প্রথম এগুলোর মধ্যেই নিতে। এখানে কালারের টেমপ্লেট দেয়া আছে, আপনি চাইলে টেমপ্লেট ইউজ করতে পারেন, আর যদি ভাইয়ার মতো সময় থাকে হাতে তাইলে হচ্ছে একটা একটা করে সিলেক্ট করে করে হচ্ছে কালার চেঞ্জ করতে পারেন। এটা পুরাটাই হচ্ছে আপনার ইচ্ছা। এখানে মানে কোনো ধরনের কোনো মানে ফিক্সড কোনো ইয়া নাই যে আপনাকে এইটাই করতে হবে। যদি ইন্ডিভিজুয়ালি কাজ, ধরেন আপনার এই হলুদ দুইটা ভালো লাগতেছে না, তাইলে এই দুইটাকে সিলেক্ট করেন, পরে আপনি ম্যানুয়ালি কালার চেঞ্জ করে দেন। এই ফরম্যাট থেকে গিয়ে শেপ ফিল কালারে এসে ধরেন আপনি ব্লু করলেন, আচ্ছা ব্লু তো আছে, ওইটাও আছে, আচ্ছা ধরেন এই অ্যাশ কালারই করে দিলাম। মানে এই আপনারা হচ্ছে ম্যানুয়ালি এই ধরনের কাস্টমাইজেশন গুলো এইখান থেকে করতে পারবেন। আচ্ছা ধরেন এইটা হচ্ছে একটা। তারপরে ধরেন এই স্মার্ট আর্টে গিয়ে স্মার্ট আর্টে গিয়ে এখন ধরেন আপনি একটা সাইকেল ডিজাইন করবেন। আচ্ছা আপনারাই বলেন তো কিসের সাইকেল বানানো যায়। আমি যে এটা নিলাম, নিয়ে ফার্স্ট কাজ আমার কি ছিল, কি ডিলিট করব, এটা কোথা থেকে ডিলিট করব বলেন, একজন বলেন। টেক্সট প্যান পাবো কই ডিজাইনে? টেক্সট প্যান নিয়ে আসলাম, কাজ হচ্ছে এখন এই যে এখানে যা ছিল সব একটা একটা করে ডিলিট করে দিব, জাস্ট প্রথমটা রেখে দিব। এখন বলেন তো এটা কিসের সাইকেল বানানো যায়? চক্র চক্র ব্যাঙের জীবন চক্র। আচ্ছা দাঁড়ান, ব্যাঙেরই হচ্ছে ধরেন এই যে তার জন্ম হইছে, তারপরে কি, আচ্ছা সমস্যা নাই, ধরেন তার চাইল্ডহুড, তারপরে ধরেন হ্যাঁ সমস্যা নেই তো, এই একটা দেখাইলাম, এইটা একটা দিয়ে দেখাই, মানে আপনি বিভিন্ন ভাবে দেখেন, মানে এটা কাজই হচ্ছে আপনার ধরেন ডাটা প্রেজেন্টেশনের জন্য বা আপনি কোনো কিছু ভিজুয়ালি প্রেজেন্ট করতে চান, এগুলোর জন্যই কিন্তু আপনার রেগুলার এটা লাগবে। ইভেন আপনার একাডেমিক পারপাসেও যখন আপনি প্রেজেন্টেশন দিবেন বা কিছু দিবেন, এটা আপনার ডাটা প্রেজেন্টেশনের ক্ষেত্রেও কাজে লাগবে। হ্যাঁ আপনি যে কোনো কিছু করতে পারেন এখানে, যে কোনো কিছু। ধরেন আমি 5টাই দিলাম। এখন ধরেন এইটা একটা সাইকেল। এখন একটা জিনিস দেখেন, এই যে বার্থের পরে চাইল্ডহুড, এখানে যদি আমি ট্যাপ দেই, দেখেন এটা কি হচ্ছে, এখন ওরা কিন্তু একসাথে আসতেছে, এটাও কিন্তু ইন্টারেস্টিং না? এমন হইতে পারে যে আপনি মানে একটা চার্ট বানাইছেন, কিন্তু আপনার যে চার্টের যে হেডলাইনটা বার্ড, মানে এইটার ভিতরে ধরেন আপনার কি সাব মেনু থাকবে, বা ওইটার আন্ডারে হচ্ছে 2টা বা 3টা লিস্ট থাকবে। সেটা কিন্তু আপনি এই যে সাইকেল গুলা নিলে কিন্তু আপনি দেখেন, এই যে ওইটা যখন আমরা বানাইছিলাম এইভাবে বানাইছিলাম না, জুনিয়র করে দিছিলাম। কোনটা? হ্যাঁ এটা ওই যে এক একটা শেপের এক এক রকম ক্রাইটেরিয়া।
এক একটার হচ্ছে এক এক রকম প্রসেস। এগুলো হচ্ছে আপনার এক একটা ইন্ডিভিজুয়ালি দেখে দেখে আপনার প্র্যাকটিস করতে হবে এটা। তো আপনি চাইলে এখন ধরেন আমি চাচ্ছি যে চাইল্ডহুড এটাকে এখান থেকে বের করে ফেলতে, বা এটা আমি ভুলে ওকে এটার সাবমেনু বানায় ফেলছি। আপনি কি করবেন, জাস্ট পাশে নিছিলেন কিভাবে, ট্যাব দিয়ে জাস্ট এইখানে আগে কার্সার এনে ব্যাকস্পেস দিবেন, ট্যাব দিয়ে সাইডে গেছিলেন, আগের জায়গায় ফিরে আসতে গেলে জাস্ট ব্যাকস্পেস দিবেন। এখন দেখেন কি হয়েছে, মিডল এজটা চলে গেছে চাইল্ডহুডে, মানে আপনি যেইটার আন্ডারে যেটা রাখবেন ওইটা কিন্তু ওইটার আন্ডারেই চলে যাবে। বুঝতে পারছেন? এবং দেখেন এইটারও কিন্তু ওই প্রসেস কিন্তু, মানে আপনি যদি কাস্টম ডিজাইন করতে চান কালার করতে পারবেন, 3D করতে পারবেন। এটার কিন্তু 3D একবারে খারাপ লাগে না, মানে আপনি যে কোনো কিছুই করতে পারবেন এখানে, ফরম্যাট থেকে টেক্সটের কালার, শেপের কালার, তারপরে এগুলো হচ্ছে ক্লিক করে করে দেখবেন ওই যে ইমেজের যে সেটিংসটা ছিল ওইটাই। এই শেপস এর স্মার্ট আর্টের কাজ বুঝছেন? আবার ধরেন এই যে এইটাই বানাইছি, এইটাই যদি আমরা এখানে করি, ধরেন এই যে চেয়ারম্যান ছোট করেই লিখে, এখন জিএম হচ্ছে 3 জন ছিল। এখন বলেন তো এই যে জিএম 3 জনে কিন্তু কার আন্ডারে ছিল, ডিএমডির আন্ডারে না? কিন্তু এখানে দেখা বুঝার কোনো উপায় আছে? কার আন্ডারে ছিল? তাইলে আমি কি করব, তিনটারে সিলেক্ট করে যদি আমি ট্যাব দেই একসাথে, তিনটারে সিলেক্ট করে যখন একসাথে ট্যাব দিলাম তাহলে তিনটাই কি একসাথে ডিএমডির আন্ডারে চলে গেছে না? তারপরে ধরেন জিএম এর আন্ডারে কে ছিল, 3 জন ম্যানেজার ছিল, আমি শুধু এম লিখলাম। এখন এইখানে দেখা বুঝার উপায় আছে এই 3 জন ম্যানেজার কোন জিএম এর আন্ডারে ছিল? তাহলে আমি জাস্ট ধরেন তিনটা ম্যানেজার সিলেক্ট করে যদি ট্যাব দেই, এখন দেখেন এই ম্যানেজার তিনটা কিন্তু একটু সাইডে চলে আসছে, লেখা ছোট হয় কিন্তু বোঝা যাইতেছে কম, কিন্তু ওরা কিন্তু একটু সাইডে চলে আসছে। বা ধরেন আমি একটা ম্যানেজারকে আরেক ম্যানেজারের আন্ডারে নিয়ে আসছি, এটাকে আরেকটার আন্ডারে, দেখেন সাইডে চলে আসছে না? সো এই জিনিসগুলো হচ্ছে কি, আপনি প্রসেসটা যদি জানেন, বাকি জিনিস হচ্ছে আপনার কাজ, কি কাজ আপনার দরকার, কিসের পারপাসে দরকার, সেইটার উপরে হচ্ছে আপনার ডিপেন্ড করে। কারণ এইটার কোনো মুখস্থ কোনো কিছু নাই যে আপনাকে আমি বলে দিলাম যে এইটার পরে এইটা করবেন, ওইটার পরে এইটা, প্রসেসেই এতটুকুই। স্মার্ট আর্টে যেন ধরেন হচ্ছে এই যে পিকচার, পিকচার থেকে ধরেন আমি এই লেআউটটা নিলাম, এখন দেখেন এটা হচ্ছে পিকচার লেআউট। এখন দেখেন এইখানে কিন্তু আমাকে বলেই দিচ্ছে কোন জায়গায় টেক্সট বসবে, কোন জায়গায় পিকচার বসবে। দেখেন এখানে কিন্তু এই যে ইমেজের আইকন দেয়া, তা আমি যদি এখানে ক্লিক করি, আপনি যদি এই যে এখানে এই আইকনগুলোতে ক্লিক করেন, দেখেন আইকনে ক্লিক করলেই কিন্তু তিনটা অপশন আসতেছে, ফ্রম এ ফাইল, অনলাইন পিকচার্স, ফ্রম আইকনস। তা আমি ফ্রম এ ফাইল দেই, ব্রাউজ করি, আমার কম্পিউটার থেকে ছবি নেই, ধরেন আমার এই ছবি অ্যাড করে দেই এখানে, দেখছেন পিকচার দিলাম, পিকচার কিন্তু অ্যাড হয়ে যাইতেছে, তিনটা পিকচার চলে আসছে না? এইটা হচ্ছে যে ধরেন আপনাকে, এখন ধরেন আপনি আপনার টিমের স্ট্রাকচার বানাইতেছেন বা আপনার অর্গানাইজেশনের স্ট্রাকচার বানাইতেছেন, এখন আপনি হচ্ছে আপনার শুধু লেখা দিয়ে ভালো লাগতেছেন, আপনি চাইতেছেন সবার নাম থাকবে, ডেজিগনেশন থাকবে, ছবি থাকবে, ছবি থাকবে। তো ধরেন আমি এখানে নাম লিখে দেই, আপনি চাইলে এগুলাকে ফন্টের সাইজ টাইজ সবকিছু কিন্তু আপনি কাস্টম করতে পারবেন, ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, লেখা চেঞ্জ করতে পারবেন, সব। দেখছেন এইখান থেকে কিন্তু খুব ইজিলি আপনি এই কাজগুলা শেপ দিয়েও করতে পারবেন। হ্যাঁ, ছবিটা আচ্ছা কন্ট্রোল জেড দিয়ে আমি আন্ডু করতেছি, এই যে শুরু থেকেই দেখাই আপনাকে, ইনসার্টে গেলাম, স্মার্ট আর্ট, স্মার্ট আর্টে গেলে এখানে অনেকগুলা ক্যাটাগরি দেখছেন না, পিকচার নামেই কিন্তু একটা ক্যাটাগরি আছে, এখানে দেখেন অনেকগুলা লেআউট, অনেকগুলা লেআউট, আপনি যেই লেআউটটা নেন আপনার পছন্দ, ধরেন আমি এইটাই নিলাম, এখন এইটা যখন নিলাম, এই যে দেখছেন এইগুলা, এটা কি ইমেজের আইকন না?
মোবাইল ফোনের অ্যান্ড্রয়েড ফোনের যে গ্যালারির আইকনটা থাকে না, এটা কিন্তু ওই আইকনটাই কিন্তু। জাস্ট খালি আপনি এই যে আইকনটাতে ক্লিক করবেন, এই আইকনের বাইরে কার্সার নিলে দেখেন মুভ করার আইকনটা আসছে, কিন্তু যখন আমি আইকনের উপরে কার্সার নিছি মাউসের, দেখেন সিলেক্ট করার আইকন, সিলেক্ট করলাম, ইনসার্ট পিকচার, আমাকে সোর্স জিজ্ঞেস করতেছে আমি কোন সোর্স থেকে নিব। এখন ধরেন আপনার ছবি আছে আপনার কম্পিউটারে সেভ করা, তা আপনি জাস্ট এই যে ফ্রম এ ফাইলে ক্লিক করবেন, এই যে ব্রাউজ ফাইলস অন ইওর কম্পিউটার অর লোকাল নেটওয়ার্ক, online pictures, search images from online sources like Bing, Flickr or OneDrive. From icon, search the icon collection. তো আমি তো আইকন নিব না, আমি নিব হচ্ছে আমার কম্পিউটার থেকে পিকচার। তো এইখানে আমি ক্লিক করলাম ফ্রম এ পিকচার। এখন আপনি দেখেন আপনার কম্পিউটারে কোন ড্রাইভে ছবি আছে এটা তো আপনি জানেন, আপনি নির্দিষ্ট ওই ড্রাইভে চলে যান। তা আমার ধরেন এই ড্রাইভের এইখানে ধরেন প্রথমে ছবিটা আছে, আমি এইটা ইনসার্ট করব। জাস্ট এখানে আপনি ডাবল ক্লিকও করতে পারেন বা ছবিটা সিলেক্ট করে ইনসার্টও দিতে পারেন। এই জাস্ট ক্লিক করে দিলাম, ছবিটা চলে আসলো। এই সেম পরেরটা এখানে আইকনে ক্লিক করলাম, ফ্রম এ ফাইল, এই যে এফ ড্রাইভে ছবি আছে এখান থেকে ছবিটাতে ইনসার্টে ক্লিক করলাম, সেম প্রসেস। অনলাইন থেকে নিতে নিলে হচ্ছে আপনি যে আইকনে ক্লিক করলেন, এই যে অনলাইন পিকচারসে ক্লিক করবেন। হ্যাঁ, দেখে নেই, আমি অনলাইন থেকে অ্যাড করি নাই কোন সময়। সেই ক্ষেত্রে আপনি গুগল থেকে ছবি ডাউনলোড করে নামায় রেখে দিবেন, সেই জন্য ওইখান থেকে নামায় রেখে দিলে অনলাইন থেকে ওই যে দেখেন নেট নাই তো এই জন্য ইয়া হচ্ছে। অনলাইন থেকে জাস্ট হচ্ছে আপনি ওই সিলেক্ট করে দিলেই হবে কোন সোর্স থেকে নেবেন। আর এখানে ওরা বলে দিচ্ছে যে হয় বিং এ থাকতে হবে, নাহলে ফ্লিকারে থাকতে হবে, অথবা ওয়ান ড্রাইভে থাকতে হবে। ওয়ান ড্রাইভ হচ্ছে কি ওই যে গুগল ড্রাইভের মতো, এটা হচ্ছে মাইক্রোসফটের হচ্ছে ওয়ান ড্রাইভ। তো বেটার হচ্ছে আপনি কম্পিউটারেই রেখে দিবেন ছবি। আর নিচে হচ্ছে টেক্সট, এইখানেও দেখেন এই যে ছোট্ট করে আরেকটা টেক্সটের অপশন আছে, আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন। আবার আমি চাইলে এই যে ডিজাইন থেকে টেক্সট প্যানটাও অন করে কিন্তু আমি এখানেও টেক্সট লিখে দিতে পারি, বুঝছেন? তো ছবি নিয়ে হচ্ছে এইভাবে কাজ করবেন। এইটা হচ্ছে আপনার স্মার্ট আর্টের কাজ। ভাই আপনি বুঝছেন? আপনি তো আসছেন পরে, মানে এই যে এত আপনি আসার পরে যা দেখাইছি, আসার পরেও কিন্তু এই যে এটা ডিজাইন করে দেখাইছি, এটা করে দেখাইলাম, একটু বুঝছেন না? এই আগের যেটা দেখাইছি একই, মানে কোনো ডিফারেন্স নাই, একদম 100% সেম। খালি এই যে লেআউটটা খালি আলাদা, এই লেআউটটা ছিল স্মার্ট আর্ট থেকে এই হায়ারকিতে গিয়ে হচ্ছে এই যে এইটা প্রথমটা, খালি স্ট্রাকচার নিলে বাকি কাজ সব সেম। টেক্সট প্যানে গিয়ে খালি টেক্সট বসাবেন, রিকোয়ারমেন্ট অনুযায়ী ট্যাব দিয়ে সাইডে নেবেন বা রিমুভ করে পাশে নিয়ে আসবেন, এই এটুকু। এইখানে হচ্ছে এইটা। আচ্ছা, তারপরে একটা জিনিস দেখেন, এই যে চার্ট হচ্ছে আপনাদের বেশিরভাগ লাগে হচ্ছে এটা এক্সেলে, যখন কাজ শুরু করব আমরা এক্সেলে হচ্ছে চার্টটা একদম রেগুলার লাগে প্রেজেন্টেশনের জন্য। এখন দেখেন মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমি চার্টে ক্লিক করতেছি, ক্লিক করলে দেখেন এখানে চার্টের অনেক রকমের টেমপ্লেট আছে, এই যে কলাম, এগুলো হচ্ছে বিভিন্ন রকমের কলাম চার্ট। এটা হচ্ছে লাইন চার্ট, মানে আপনি যে ইনফরমেশনটা দিবেন এটা হচ্ছে লাইন চার্টে দেখাবে। এটা হচ্ছে পাই চার্ট। ম্যাথমেটিক্সে স্কুলে গ্রাফের ম্যাথগুলা করছিলেন না, ওই গ্রাফের কাজই কিন্তু সব। এটা হচ্ছে বার চার্ট, এটা হচ্ছে এরিয়া চার্ট। এখানে দেখেন ক্যাটাগরি দেয়া আছে, পাশে ভিজিবল ছবিও দেয়া আছে, কোন ক্যাটাগরির কোনটার ডিজাইন কেমন। এখন ধরেন আমি কলাম চার্টই নিলাম একটা, ধরেন প্রথমটাই নিলাম, নিয়ে আমি জাস্ট এখানে ক্লিক সিলেক্ট করে ওকে দিলাম। ওকে দিলে দেখেন এই যে এক্সেলের কথা বলছিলাম না, যে এক্সেল এই চার্টটা বেশি ব্যবহার হয়। দেখেন আমি যখন চার্ট ইনসার্ট করলাম, দেখেন অটোমেটিক কিন্তু এই যে চার্ট ইন মাইক্রোসফট ওয়ার্ড,
কিন্তু দেখেন এক্সেল এর একটা শীট কিন্তু ওপেন হয়ে গেছে সাথে, দেখছেন? এখন এইখানে দেখেন এইটা হচ্ছে ক্যাটাগরি, মানে আমি কি প্রোডাক্ট বা কি ইনফরমেশন আমি দেখাবো, আর এটা হচ্ছে টাইটেল। ধরেন আমি এখানে ক্যাটাগরি 1 এ দিলাম হচ্ছে ল্যাপটপ, পরেরটা দিলাম ধরেন মোবাইল, তারপরেরটা ধরেন দিলাম ট্যাব, তারপরেরটা দিলাম ধরেন চার্জার। এগুলো হচ্ছে আমার প্রোডাক্ট। এটা ধরেন সিরিজ 1 2 3, তো এটা ধরেন আমি দিলাম মাসের নাম দেই, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। একটা জিনিস দেখেন, এই যে আমি নাম চেঞ্জ করছি, দেখছেন গ্রাফের নিচে নাম সব চেঞ্জ হয়ে গেছে। তারপরে ওই যে দেখেন আমি সিরিজ 1 2 3 ছিল না, জানুয়ারি ফেব্রুয়ারি লিখছি, দেখেন জানুয়ারি ফেব্রুয়ারি চলে আসছে সিরিজ 3। মার্চ লিখছি, আমি কিন্তু ওই যে এন্টার প্রেস করি নাই বা আমি এটা ওকে করি নাই, এই কারণে কিন্তু এটা আসছে না। আমি জাস্ট খালি এটা ওকে করে দিলাম, দেখেন এটা মার্চ কিন্তু হয়ে গেছে। আপনি ওইখানে যা ইনপুট দিবেন এইখানেও কিন্তু তাই ইনপুট আসবে, নিচে তাই আসবে। দেখেন এইখানে ভ্যালু দেয়া, আর আমার গ্রাফের এখানে দেখেন নিচে 6 পর্যন্ত দেয়া আছে টপ ভ্যালু। কি কারণে দেয়া? কারণ আমার এইখানে যত ভ্যালু আছে সব 6 এর নিচে, 6 এর উপরে যাবে না, এটা টপ ভ্যালু দেয়। এখন আমি ধরেন একটা একটা করে ভ্যালু চেঞ্জ করি। ধরেন আমি এখানে টাকার অ্যামাউন্ট বসাই, জানুয়ারি মাসে ধরেন আমার ল্যাপটপ সেল হইছে 1 লাখ টাকা, দেখছেন 1 লাখ বসাইছি, বাকিগুলা নাই হয়ে গেছে গ্রাফ থেকে। মানে নাই হয়ে গেছে মানে কিন্তু এমন না যে গ্রাফে নাই, আছে, কিন্তু 1 লাখের সাথে 2.5 3.5 কম্পেয়ার যখন করতেছে, মানে দেখা যাইতেছে যে মানে এটা একদম ভিজিবলই না। সো আমি মোবাইল ধরেন এখন দিচ্ছি 50,000, আমি অ্যামাউন্ট বসাইলাম, দেখছেন মোবাইলের ভ্যালু কিন্তু উঠে গেছে 2.5 থেকে। ট্যাব ধরেন আমি দিলাম 80,000, চার্জার দিলাম ধরেন 30,000, দেখছেন চলে আসছে কিন্তু। এইখানে দেখেন কালার গুলা দেখেন, মাসের জানুয়ারির কালার কি ব্লু, তা আমার এখানে বারগুলা কিসের দেয়া, ব্লু, ব্লু কালার। ভ্যালু গুলা দেয়া আছে না, এই যে 1 লাখ, তারপরে এটার ভ্যালু কত 50,000, এই যে 60,000 আর 40,000 একদম মাঝখানে 50,000, এটা হচ্ছে একদম 80,000, এই যে একদম পুরো 80,000, এটা হচ্ছে 30,000, এই যে 40 আর 20 এর একদম মাঝখানে। সো এখন দেখেন ফেব্রুয়ারি মার্চের কিন্তু কোনো ভ্যালু নাই, যখন আসবে দেখেন ফেব্রুয়ারি কালার কি অরেঞ্জ। এখন ফেব্রুয়ারিতে ধরেন আমার ল্যাপটপের সেল বেড়ে গেছে ধরেন 1,20,000, দেখছেন এটার পাশেই কিন্তু অরেঞ্জ কালার চলে আসছে। মার্চ মাসে ধরেন আমার ল্যাপটপের সেল ধরেন আরো বাড়ছে 2 লাখ, দেখছেন এইখানেও কিন্তু আমার টপ ভ্যালু কিন্তু বাড়তেছে, কারণ আমার রেঞ্জ বাড়তেছে, অ্যামাউন্ট বাড়তেছে। সো মোবাইল ধরেন এখানে আমি দেই হচ্ছে 72,000, ট্যাব দেই ধরেন 92,000, এইটা দেই ধরেন 46,000। এটা হচ্ছে আমি জাস্ট এখানে র্যান্ডম ভ্যালু বসাইতেছি, আর কিছু না। এটা ধরেন দিলাম 98,000। দেখেন আমি যখন যা ভ্যালু বসাইতেছি সেই অনুযায়ী একদম ডাইনামিক্যালি কিন্তু আমার এই চার্টটা কাজ করতেছে। সো আমি যদি এখন ধরেন মার্চের পরে যদি আমি এখন এপ্রিল বসাই, এপ্রিল বসাইলাম, দেখছেন আমার চার্টে এপ্রিল মাস চলে আসছে ইয়েলো কালার দিয়ে, আমি ওইখানে যা বসাবো এখানে তাই আসবে। তারপর ধরেন আমার এই চার্জার, এখানে প্রোডাক্ট ছিল না, আপনি এইখানে মানে এক্সেল শিটে আপনি যা ইনপুট দিবেন গ্রাফে তাই চলে আসবে চার্টে। এক্সেল শিট থেকে ধরেন আমি চার্জার, এই চার্জারের পুরো ভ্যালুটা আমি যে রাইট বাটনে ক্লিক করে ডিলিট দিয়ে টেবিল রো, আমি এই রোটা আমি ডিলিট করে দিলাম চার্জারে। দেখেন এখানে কিন্তু চার্জারের কিছু নাই, চার্জার ছিল না লাস্টে, নাই হয়ে গেছে। মানে এটা পুরাটাই ডাইনামিক, আপনি এখানে যা করবেন এখানে তা চেঞ্জ হবে। এখন আমি ধরেন এখানে চার্জার না দিয়ে আমি ধরেন এখানে টিভি অ্যাড করলাম, দেখছেন এটা টিভির জন্য মানে আলাদা একটা স্পেস ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি টিভির যদি ভ্যালু দেই এখানে 3 লাখ,
দেখেন 3 লাখ, একদম 3 লাখের ভ্যালু চলে আসে কোন মাসের? জানুয়ারি মাসের। তারপরের মাসে ধরেন দিলাম 2,80,000 টাকা, তারপরের মাসে ধরেন দিলাম 50,000। দেখছেন? হ্যাঁ, এটা হচ্ছে অটোমেটিক্যালি ও এখানে প্রত্যেকটা সেপারেট করে দিচ্ছে, আমার নিজের কিন্তু কিছু করা লাগতেছে না। চার্টের পুরো কাজটাই দেখা গেছে যে চার্ট আমাদের সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে এক্সেলে। এক্সেলেই আমরা ডাটা সবকিছু গুছায় রেডি করে জাস্ট গ্রাফে কনভার্ট করে ফেলি। সম্পূর্ণ কাজ এক্সেল। এই যে এটা কিন্তু এক্সেল শীট, এই যে এটা যে আসছে এটা কিন্তু এক্সেল শীট। এক্সেল শীটটা কিন্তু আমি এখানে কিন্তু এক্সেল সফটওয়্যারটা কিন্তু আমি ওপেন করি নাই। এটা আসছিল কোত্থেকে? আমি যে ইনসার্ট থেকে যখন আমি এখানে চার্ট অ্যাড করছিলাম, চার্ট আমি অ্যাড করার সাথে সাথে কিন্তু এক্সেল এর শীটটা চলে আসছে। তাই এইটা তো গেল চার্ট। আমি এখন ধরেন এই যে নিচে আরেকটাতে ধরেন আবার দেখাই যে ইনসার্টে গিয়ে চার্ট, চার্টে গিয়ে ধরেন কলাম চার্ট তো দেখাইলাম, ধরেন আমি এখন পাই চার্ট নেই, পাই চার্ট ধরেন কোনটা নিব? এইটাই দেখতে ভালো লাগে। দেখছেন এই যে পাই চার্ট নিলাম, সাথে সাথে একটা এক্সেল এর শীট চলে আসছে, দেখছেন? এটা কিন্তু আপনি যে কোনো প্রকারের চার্ট নেন অটোমেটিক্যালি এক্সেল এর শীট চলে আসবে, আপনি শুধু এখানে ভ্যালু বসাইতে হবে। আপনি যা বসাবেন ওই অনুযায়ী এইটা এখানে রিঅ্যাক্ট করবে। সো আমি এখানে ধরেন কি দিলাম, আমি টাইটেল দিলাম ধরেন প্রোডাক্ট নেম, ওই আগের মতোই ধরেন লিখি ল্যাপটপ, তারপরে ধরেন লিখলাম মোবাইল, ধরেন ট্যাব। এইখানে দেখেন সেল ভ্যালু, আমি এখানে ভ্যালু যা বসাবো ওই অনুযায়ী কিন্তু এটা রিঅ্যাক্ট করবে। এইখানে ধরেন দিলাম 1.5 লাখ, দেখছেন? তারপরে এইটা ধরেন দিলাম 50,000, দেখছেন? সবচেয়ে লোয়েস্ট ভ্যালু যেটা ওটা কিন্তু সবচেয়ে লোয়েস্ট জায়গায় নিচ্ছে। এখন এই চার্টটাকেও কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন। দেখেন চার্টে যখন আমি সিলেক্ট করলাম, এই যে চার্টে দেখছেন পাশে মেনু আসছে কয়টা? 4টা আসছে। দেখেন লাস্টের থেকে শুরু করি, এটা দেখেন চার্ট ফিল্টার, ফিল্টারের কাজ কি? ছাকা। ফিল্টারে যখন আমি ক্লিক করলাম, দেখেন ক্যাটাগরিজ, সিলেক্ট অল। আচ্ছা ফোর্থ কোয়ার্টার এখানে আবার এটা আরেকটা রয়ে গেছে, ধরেন এটা টিভি, এটা হচ্ছে 3 লাখ। এখন দেখেন ক্যাটাগরিজ, সিলেক্ট অল, আমি সিলেক্ট অল তুলে দিলাম। আমি চাচ্ছি আমার এই পাই চার্টে সবগুলো আমি দেখতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে টিভি আর হচ্ছে মোবাইল এই দুটা ডেটা দেখতে। আমি এখন লিখে এই দুইটা সিলেক্ট করে দিলাম, করে অ্যাপ্লাই দিয়ে দিলাম। দেখছেন আমার চার্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, চার্টে কিন্তু এখন দুইটা প্রোডাক্ট শো করতেছে, এই যে মোবাইল আর টিভি। ফিল্টারে গেলাম, আমি চাচ্ছি যে মোবাইল আর টিভি না, আমি এখন ট্যাব আর মোবাইল দেখতে চাচ্ছি। জাস্ট এই যে নিচে অ্যাপ্লাই, মোবাইল আর ট্যাবের সেলের কম্পারিজনটা কিন্তু আমি দেখতে পারতেছি। এই যে ব্লু কালার, ব্লু কালারে যখন কার্সার নিতেছি দেখেন এই যে আমাকে ভ্যালু ডিটেইলসটা দেখাচ্ছে, যে সিরিজ কি সেলস, সেলস পয়েন্ট হচ্ছে মোবাইল, মোবাইল কতটুকু সেল করছি? 1.5 লাখ টাকা। এটা হচ্ছে আমার টোটাল 100% এর মধ্যে 75%। আর এইখানে যখন আনতেছি দেখেন টোটাল 50,000 টাকা সেল করছি কি ট্যাব, টোটাল পোরশনের হচ্ছে 25%। সো ফিল্টার কিভাবে করবেন বুঝছেন? চার্ট হচ্ছে আমরা এখান থেকে ফিল্টার করতে পারি। তারপর হচ্ছে সিলেক্ট ডাটা, সিলেক্ট ডাটা থেকে আপনি এখান থেকে ডাটা হচ্ছে ওই এডিট করবেন যেটা সেটা। এইটা দেখেন চার্ট স্টাইলস, চার্ট স্টাইলসে গিয়ে এই স্টাইলটা কিন্তু এই যে এইখানে যেটা ডিজাইন যেটা সেটা একই, কিন্তু ধরেন এটার আমি একটু 3D লুক দিতে পারি, এই ধরনের লুক দিতে পারি। কালার, কালার দেখেন এখানে বিভিন্ন রকমের কালার প্লেট আছে, আপনি যে কোনো একটা কালার প্লেট চুজ করতে পারেন এখান থেকে। গ্রিন দিলে, গ্রিন প্লেটটা দিলে হচ্ছে সবচেয়ে হাইয়েস্টটা থাকবে হচ্ছে ডার্ক গ্রিন, মানে এই অনুযায়ী হচ্ছে কালার যাবে। আর এগুলো হচ্ছে মাল্টি কালার। এইখানে দেখেন চার্ট এলিমেন্টস, এইখানে হচ্ছে চার্টের আমার যত রকমের এলিমেন্টস আছে সব কিন্তু এইখানে। প্রথমটা কি? চার্ট টাইটেল। চার্ট টাইটেলটা যদি আমি তুলে দেই,
দেখেন টাইটেল এই যে উপরের যে ইয়াটা ছিল, নাম ছিল সেলস, বা ধরেন এটা এই যে হচ্ছে সেলস ডেটা, এটা হচ্ছে আমার টাইটেল। আমি যদি চার্ট টাইটেলটা সিলেকশন তুলে দেই, দেখেন আমার এই চার্ট এখন কোনো টাইটেল আছে? টাইটেল নাই। চার্ট টাইটেল নিয়ে আসলাম, এইখানে দেখেন রাইট সাইডে হচ্ছে ডান দিকে একটা অ্যারো আছে, এইটা যখন ক্লিক করতেছি অ্যাবাভ চার্ট সিলেক্ট করা, তার মানে কি আমার টাইটেল থাকবে অ্যাবাভ, সেন্টার্ড ওভারলে, আমার টাইটেলটা হচ্ছে সেন্টার্ড থাকবে, এই গ্রাফের সাথে দেখেন মিশে গেছে। মোর অপশনস, এখানে আরো কিছু অপশনস আছে, এগুলো আপনারা একটা একটা করে দেখে নেবেন। এখানে আসলে এত কিছু দেখার কিছু নাই। এটা চার্ট টাইটেলটা যদি রাখেন অ্যাবাভই রাখবেন, এটাই বেটার, কারণ ওভারলে দিলে দেখেন গ্রাফের সাথে মিশে যাচ্ছে টাইটেলটা, এটা ভাল লাগবে না। ডাটা লেভেল, ডাটা লেভেল দেখেন, ডাটা লেভেল কোনগুলা? এই যে আমার গ্রাফের উপরে যে লেভেল দেয় এটাই কিন্তু ডাটা লেভেল। লেভেল মানে কি হচ্ছে, দোকানে জামা কাপড় শোরুমে গেলে কি আমাদের ওই প্রাইস ট্যাগ দেওয়া থাকে না জামার মধ্যে বা ড্রেসে বা প্রত্যেকটা আইটেমে, এটা হচ্ছে লেভেল। তারপরে হচ্ছে যে জামার ব্র্যান্ড থাকে না ঘাড়ের এখানে বা এদিকে, ব্র্যান্ডের লোগোটা দিয়ে দেয়, এই টুকরাটা যে লাগায় রাখে, এটা হচ্ছে লেভেল আর কি। এখন আমার এই চার্টের লেভেল কোনটা? এই যে ব্লু কালারের এটা লেভেল কি? ল্যাপটপ 29%, এগুলো হচ্ছে লেভেল। এখন ডাটা লেভেলে আসলে দেখেন এখানে সেন্টার, সেন্টার দিলে দেখছেন লেখাগুলো হচ্ছে যার যার নির্দিষ্ট ঘরের মাঝখানে চলে আসতেছে। ইনসাইড এন্ড, ভিতরের দিকে লাস্ট মাথায়। আউটসাইড এন্ড দেখেন কই গেছে? বাইরে গেছে বলতে কি এই যে এইটার ঘেঁষে বাইরে আছে, দেখতে পাচ্ছি না কারণ ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, আমার টেক্সটের কালার হোয়াইট। এটা হচ্ছে এই যে এইখানে আছে, এই যে এই জায়গায়। বেস্ট ফিট, বেস্ট ফিট দিলে ও হচ্ছে ওর মতো করে যার যার জায়গা অনুযায়ী ওই জায়গায় হচ্ছে বসাবে। ডাটা কল আউট, ডাটা কল আউটটা এটাও কিন্তু সুন্দর, এটা হচ্ছে কি ওই যে দাগ টেনে বাইরে থেকে ইন্ডিকেট করা যায় এখানে। তো এইটাও ধরেন আমরা সেন্টারই রেখে দিই। এখানে দেখেন লিজেন্ড, লিজেন্ড কোনটা? বটমে আছে। লিজেন্ড হচ্ছে এই যে নামগুলো দেয়া আছে না, এটা ধরেন লেফটে দিলাম, দেখছেন লেফট সাইডে চলে গেছে। কোন কোন প্রোডাক্টের নাম ছিল? টপে দিলে দেখেন এটাও কিন্তু টপে চলে গেছে। এটাই বরঞ্চ ভাল লাগে টপে থাকলে, মানে আমার কাছে ভাল লাগে টপে। টাইটেল থাকবে, টাইটেলের নিচেই থাকবে, এরপরে নিচে হচ্ছে চার্ট থাকবে। এটা হচ্ছে টোটালি আপনাদের ইচ্ছা, আপনি কোন জায়গায় দিবেন। রাইট সাইডে দিলে রাইটে আসবে, বটমে দিলে নিচে যাবে, টপে দিলে টপে যাবে। এটা হচ্ছে চার্টের কাস্টমাইজেশন। আপনি তো চার্ট বানাইলেন, চার্ট ইনসার্ট করলেন, এই চার্টটাও সেম, বুঝছেন? দেখেন এইটা তো কলাম চার্ট, এইখানে কিন্তু মেনু আরো বেশি না। ওইখানে পাই চার্টে কয়টা ছিল মেনু? 4টা। চার্ট এলিমেন্ট এইখানে দেখেন অনেকগুলো এলিমেন্ট, এই যে এক্সিস্ট টাইটেলস আছে, এগুলো হচ্ছে একটা একটা করে ক্লিক করে দেখবেন যে কোনটা কি কাজ করতেছে। এই যে ডাটা লেভেল, ডাটা লেভেল যদি আমি দিয়ে দেই তাহলে এই যে উপরে আসলো। এখন ডাটা লেভেলে যে ইনসাইড এন্ড দিবেন, ইনসাইড বেস দিবেন, কি দিবেন, এটা হচ্ছে টোটালি আপনার ইচ্ছা, যে আপনার কোনটা কিভাবে দেখতে ভালো লাগতেছে সেই অনুযায়ী এগুলো আপনি সিলেক্ট করবেন। এই যে গ্রিড লাইন, গ্রিড লাইন যদি আমি তুলে দেই, একটা জিনিস দেখেন, এইটাতে তো আসলে বোঝা যাইতেছে না, আমি লেআউট চেঞ্জ করে ফেলছি অলরেডি। আচ্ছা এইখানে কি আছে? এইটাতে গ্রিড লাইন নাই। গ্রিড লাইন হচ্ছে কোনটা? আমি এই যে এক্সেল শিটে দেখাই, এই যে বক্সের মধ্যে এই যে দাগগুলা দেয়া না, রোলটা না, এটা হচ্ছে গ্রিড লাইন। গ্রিড লাইন যদি অফ করে দেন এই পুরো পেজটা হচ্ছে হোয়াইট হয়ে যাবে। এই হচ্ছে আপনার চার্টের কাস্টমাইজেশন। এটা হচ্ছে ওই যে আমি এখান থেকে ডাটা লেভেল থেকে, এই যে ডাটা লেভেল থেকে চেঞ্জ করে ফেলছিলাম দেখাইতে গিয়ে, আর ডাটা লেভেল যদি তুলে দেই তাহলে এটা উঠে যাবে, বুঝছেন? এগুলো হচ্ছে সব একটা একটা করে। এই এরর বারস, এরর বারসে যদি সিলেক্ট করে দেই তাহলে দেখেন নিচে মাইনাস ভ্যালু আসছে, মানে গ্রাফের উপরে প্লাস ভ্যালু, নিচে মাইনাস ভ্যালু। তো মাইনাস ভ্যালু তো আমাদের দরকার নাই, তো আমরা এরর বারস উঠাই দিব। গ্রিড লাইন দিলে গ্রিড লাইন আসছে,
গ্রিড লাইন তুলে দিলে গ্রিড লাইন চলে গেছে। এই যে কলাম চার্টে দেখেন গ্রিড লাইন দিলে যখন রাখতেছি, এই যে লাইনটা রোল টানা টানা, এই রোল টানা যে এগুলাকে বলে গ্রিড লাইন, মার্জিন টানা যায়। যদি আমি গ্রিড লাইনের সিলেকশনটা তুলে দেই, দেখেন একদম ফুল হোয়াইট হয়ে গেছে, গ্রিড লাইন কিন্তু নাই। সো এটা আপনি রাখবেন নাকি রাখবেন না, এটা টোটালি আপনার ইচ্ছা। আবার এইখান থেকে দেখেন গ্রিড লাইনেরও অনেকগুলো কাস্টমাইজেশন আছে। এই যে প্রাইমারি, মেজর, হরাইজন্টাল, মেজর ভার্টিক্যাল, তারপর হচ্ছে মাইনর হরাইজন্টাল, মাইনর ভার্টিক্যাল। এগুলা হচ্ছে ক্লিক করে করে দেখবেন কোনটা দিয়ে কি হয়। মাইনর দিলে হচ্ছে ওই যে একদম সূক্ষ্ম সূক্ষ্ম ওই যে ছোট ছোট গ্যাপ দিয়ে গ্রাফ পেপার হয়ে যায় আর কি। সো আপনার এত কিছু করার দরকার নাই যখন কাজ করবেন। সর্বোচ্চ রাখলে এই গ্রিড লাইনটা, এই সিঙ্গেল লাইনটা রেখে দিতে হবে, এর বেশি দেওয়ার দরকার নেই। এই এতটুকু বুঝছেন সবাই? হ্যাঁ ভাইয়া, বুঝছেন? ঘুম আসতেছে? আচ্ছা, আর কি আছে এখানে? আচ্ছা, আপনাদের একটা সেটিংস দেখাই। সেটিংসটা হচ্ছে, আপনাদের বলছিলাম কি, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে যখন কাজ করবেন কিছুক্ষণ পর পর কন্ট্রোল এস এ চাপ দিবেন সেভ করার জন্য, যাতে ইনকেস আপনি কাজ করতেছেন হুট করে আপনার ডেস্কটপ বন্ধ হয়ে গেল বা ল্যাপটপ হুট করে বন্ধ হয়ে গেল, আপনার ফাইল কিন্তু চলে যাবে আনসেভড অবস্থায়। তো কাজ করবেন যে যখন কিছুক্ষণ পর পর কন্ট্রোল এস চাপ দিবেন। কন্ট্রোল এস চাপ দিলে হচ্ছে এই ফাইলটা আমার সেভ করা নাই, সেভের অপশন আসছে। এখন আমি ধরেন সেভ করলাম, এখন যদি আমি কন্ট্রোল এস দেই, এটা হচ্ছে সেভ হয়ে থাকবে, আমি যখন প্রেস করব ওই টাইম পর্যন্ত সেভ হয়ে থাকবে। এখন এটা হচ্ছে আপনি ভুলে যেতে পারেন। একটা কাজ করবেন সবাই, এই যে ফাইলে যাবেন, যার যার সফটওয়্যারে ফাইলে যাবেন, গিয়ে দেখেন ফাইল যখন ওপেন করলেন এই যে লাস্টে একদম অপশনস আছে, এখানে অপশনসে যাবেন। অপশনসে গেলে হচ্ছে এই যে ডায়লগ বক্সটা আসবে, এখানে লেফট সাইডে দেখেন অনেকগুলা মেনু আছে। এইখানে একটা অপশন আছে দেখেন সেভ। সেভে গিয়ে দেখেন এই যে সেভ অটো রিকভার ইনফরমেশন এভরি 1 মিনিটস। 1 মিনিটসটা হচ্ছে আমি করে রাখছি 1 মিনিট, কিন্তু আপনি যখন বাই ডিফল্ট সফটওয়্যার ইনস্টল দিবেন বা চালাবেন, এটা যদি আপনি ম্যানুয়ালি এখানে গিয়ে চেঞ্জ না করেন, এইটা সব সময় থাকে হচ্ছে 10 মিনিট। 10 মিনিট মানে হচ্ছে এই ফাইলটা আপনি সেভ করে কাজ করতেছেন, প্রতি 10 মিনিট পর পর ওই জায়গায় গিয়ে অটো সেভ হবে। এখন ধরেন আপনি কাজ শুরু করছেন, 10 মিনিট পরে অটো সেভ হইল, 13 মিনিটের মাথায় গিয়ে আপনার কম্পিউটার বন্ধ হয়ে গেল, এই যে 3 মিনিট কাজ করছেন, এই 3 মিনিটের ডাটা আপনার লস্ট। এটা আপনার আবার করতে হবে। হ্যাঁ, নাইলে তো সে আবার পরের 10 মিনিট পরে গিয়ে সেভ হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা চলে যাবে। সো আপনারা যেটা করবেন, কোনটা? হ্যাঁ, আপনি 15 মিনিট করবেন, এটা করে রাখবেন 1 মিনিট, যাতে প্রতি 1 মিনিট পর পর ও অটো সেভ হইতে থাকে। আপনার তখন আর দরকার নাই সেভ থাকার জন্য, তাও করে রাখেন। তবে আপনি ওইখানে করে রাখলে আর এটা করার দরকার নাই। জাস্ট এই যে ফাইলে যাবেন, অপশনস থেকে এই যে এইখানে 4 নাম্বার মেনুটাই হচ্ছে সেভ। সেভে গিয়ে একদম শুরুতেই দেখবেন 2 নাম্বারেই আছে সেভ অটো রিকভার ইনফরমেশন মিনিট এভরি। এইখানে দেখেন এইটা আপনি হচ্ছে টোটাল নেয় মনে হয় ম্যাক্সিমাম সম্ভবত 120 মিনিট পর্যন্ত। হ্যাঁ, 120 মিনিট পর্যন্ত টোটাল নিবে। এই যে 121 দিলেও আসবে না। এই যে দ্য এন্ট্রি মাস্ট বি লেস দেন অর ইকুয়াল টু 120। হ্যাঁ, এইখানে ধরেন আমি হচ্ছে 1 মিনিট করে দিলাম, করে হ্যাঁ হ্যাঁ মানে 120 মিনিট মানে 2 ঘন্টা। সো আমি এখানে জাস্ট 1 মিনিট করে ওকে দিয়ে দিব, ওকে দিয়ে দিলেই আমার কাজ শেষ। এটা আপনি জাস্ট একবারই সেটিংসটা করবেন, এরপর আপনি যত এমএস ওয়ার্ডে ফাইলেই কাজ করেন, যেই ফাইল নিয়ে কাজ করেন, আপনার সফটওয়্যারে দিয়ে রাখছেন মানে এটাই মেইনটেইন করবে ওইটা। হ্যাঁ, আপনি এই যে যেমন ধরেন আমি এই ফাইলটা সেভ করে রাখছিলাম এই যে ডাউনলোডস এর এইখানে,
এখন অটো সেভে গিয়ে আমি 1 মিনিট দিয়ে রাখছি, এই ফাইলটা হচ্ছে প্রতি 1 মিনিট পর পর সে হচ্ছে অটো সেভ হইতে থাকবে, মানে আমার রেকর্ডটা থেকে যাবে। না, কারেন্ট গেলেও ভয় থাকবে না, আপনি তখন যখন আবার এই ফাইলটা ওপেন করবেন ও আপনাকে রিকভার করার অপশন দিবে। যেমন এই যে আমি এইটা হচ্ছে আজকে এই যে ক্লাস শুরুর আধা ঘন্টা আগে বানাইছিলাম তাড়াহুড়া করে, এটা বানায় নিয়ে আসছি হচ্ছে আপনাদেরকে ওই থিওরিটা বোঝানোর জন্য যে আসলে এটা স্মার্ট আর্টের এখানে কাজটা কি। এটা কিন্তু এই করতে গিয়ে কিন্তু আমি কিন্তু আর সেভ করি নাই, আমি ডিরেক্ট এটা সেভ না করে এমএস ওয়ার্ড সফটওয়্যারই বন্ধ করে দিচ্ছিলাম। আমার খেয়ালও নাই, তাড়াহুড়া করে এখানে এসে যখন ওপেন করছি আমাকে কিন্তু এই পাশে বক্সে আমাকে নোটিফিকেশন দিচ্ছে যে ফাইলটা তুমি সেভ করো না, এটা কি তুমি রিকভার করবা নাকি করবা না। তা আমি জাস্ট রিকভার করে ফেলছি, এই ফাইলটা কিন্তু একদম চলে আসছে এখানে। এটা আসছেই কিন্তু ওই যে আমি ওই ব্যাকগ্রাউন্ডে হচ্ছে 1 মিনিট সেভ দিয়ে রাখছি, ওইটা না দিয়ে রাখলে কিন্তু ফাইল চলে যাবে। সো এইটা হচ্ছে আপনারা আপনাদের কম্পিউটারে যেটা কাজ করেন বা যেখানেই কাজ করেন এটা হচ্ছে অ্যাক্টিভ করে রাখবেন। সো এইখানে হচ্ছে এতটুকুই। আর একটা ছোট জিনিস দেখাই, এটা হচ্ছে আপনার ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক হচ্ছে কি আপনারা বিভিন্ন অফিসিয়াল ডকুমেন্ট বা হচ্ছে লেটার প্যাডে বা বিভিন্ন পেজে দেখেন না যে কোম্পানির লোগো বা ভার্সিটির লোগো বা দোকানের লোগোটা পেজের মাঝখানে লোগোটা একদম জল ছাপ দেয়া, দেখছেন? এই জল ছাপটা হচ্ছে এটা তো এমএস ওয়ার্ডেই দেয়া যায়। এখন এটা কোত্থেকে দেয়, ধরেন হচ্ছে আমি আমার এই যে এই পেজটা আমি চাচ্ছি যে আমার এই প্রত্যেকটা পেজের মধ্যেই একটা ওয়াটারমার্ক থাকবে। এখন এটা লেখাও হইতে পারে, এটা লোগো ছবিও হইতে পারে। এই ওয়াটারমার্কটা দিবেন হচ্ছে এটা ইনসার্টে যাবেন, ইনসার্টে গেলে সরি এটা ইনসার্টে না, এটা হচ্ছে ও ডিজাইনে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ওই যে মোবাইলের ইয়া দেয়া থাকে, এটা ওয়াটারমার্ক তো ওইটার হচ্ছে অন্য আরেকটা নাম বলে, ওই যে ছবি তুললেই মোবাইলের ব্র্যান্ডের ইয়া কোনা দিয়া নিচে দিয়া থাকে। হ্যাঁ, ওয়াটারমার্কটা অফ করে দিলে, এই ওয়াটারমার্ক অন করা থাকলে ওই যে আপনি যেই মোবাইল দিয়ে ছবি তুলবেন আপনার মানে আপনার ছবির সাথে আপনার মোবাইলের ব্র্যান্ডিংটাও হয়ে গেল যে আপনি এই মোবাইলটা ইউজ করতেছেন। এটা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই অনেকে না জেনে ইউজ করে, এটা কোত্থেকে অফ করবে এটা খুঁজে পায় না আসলে, ওই ক্যামেরা সেটিংসে গেলেই পাওয়া যায়। দেখেন এটা হচ্ছে এই যে ডিজাইন মেনুতে গেলে দেখেন এই যে রাইট সাইডে হচ্ছে ওয়াটারমার্কে আমি ক্লিক করলাম, দেখেন এখানে টেমপ্লেট দেয়া আছে 3-4টা, কনফিডেন্সিয়াল একটা টেমপ্লেট দেয়া, এটা যখন আমি ক্লিক করলাম দেখেন নিচে জল ছাপ দেয়া না কনফিডেন্সিয়াল। আমি যখন এই পেজটা প্রিন্ট করব, এই পেজগুলো যখন প্রিন্ট করব এটা কিন্তু প্রিন্ট আকারেই আসবে, জল ছাপ আকারে। এগুলার কালার দিতে পারবেন না এখানে। তারপরে এই যে টেমপ্লেটে দেখেন ডু নট কপি, এগুলো হচ্ছে টেমপ্লেট, আপনি যাচ্ছেন নিজের মতো করে দিতে, এই যে তাহলে আসবেন হচ্ছে এই যে কাস্টম ওয়াটারমার্ক, কাস্টমে যাবেন, কাস্টমে গেলে দেখেন নো ওয়াটারমার্ক দিলে তো ওয়াটারমার্ক নাই, পিকচার ওয়াটারমার্ক, ধরেন আপনি আপনার কোম্পানির লোগো দিবেন বা আপনি কোনো ছবি দিবেন, ছবি তো আর কেউ দেয় না, দিলে হচ্ছে কোম্পানির লোগোই দেয়। ধরেন এই যে পিকচার ওয়াটারমার্ক দিলাম, কাজ হচ্ছে সিলেক্ট পিকচারে গেলে হচ্ছে আমাকে এখন ওই জিজ্ঞেস করবে যে ব্রাউজ করে ছবিটা সিলেক্ট করে দেওয়ার জন্য। সিলেক্ট পিকচারে যখন আমি ক্লিক করলাম দেখেন আমাকে ছবি সিলেক্ট করতে বলতেছে, ধরেন আমি হচ্ছে শিখবে সবাই লোগো দিয়ে দিই, ছবিটা আমি সিলেক্ট করে দিলাম, পরে আমি যখন এখন অ্যাপ্লাই দিব, অ্যাপ্লাই দিলাম দেখছেন এই যে লোগোটা কালারড লোগোই কিন্তু চলে আসছে। এখন আপনি যখন এই পেজটা আমি যখন প্রিন্ট দিব, আমার প্রিন্টে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই লোগোটা সহই কিন্তু প্রিন্ট হবে। আপনারা যে কোনো যে অফিসিয়াল ডকুমেন্ট লেটার হেড বা ধরেন যে স্কুল কলেজ বা ভার্সিটির যে চিঠি চালাচালি করে প্যাড গুলায়
দোকান যেইখানেই যান সবাই দেখবেন ওদের অফিসিয়াল পেপারে কিন্তু এই ওয়াটারমার্কটা ইউজ করে। হ্যাঁ, মানে হচ্ছে ওই যে যাতে জালিয়াতি করতে না পারে আর কি। তা আপনি এখান থেকে পিকচার ওয়াটারমার্ক অ্যাড করতে পারবেন। সো এইখানে হচ্ছে, তারপর ধরেন টেক্সট ওয়াটারমার্ক। টেক্সট ওয়াটারমার্কে কি হচ্ছে, আপনি এখান থেকে যে ল্যাঙ্গুয়েজ কি টেক্সট, এই যে টেক্সটের ঘরে হচ্ছে আমি টেক্সট বসায় দিব। আপনি কি বলেন কি টেক্সট দিব, তাহলে এটাই লিখি। ওয়াটারমার্কের মধ্যে কি লেখা দিব? আচ্ছা ধরেন বেসিক কম্পিউটারে দিই। ধরেন আমি চাচ্ছি যে আমার এই পেজের মধ্যে এটা বেসিক কম্পিউটারেই থাকবে। এখন দেখেন এই যে বেসিক কম্পিউটার লিখলাম, এই যে ফন্ট, টেমপ্লেট থেকে কিন্তু আমি ফন্ট সিলেক্ট করতে পারতাম না, কিছুই পারতাম না। কাস্টম থেকে যখন আমি টেক্সট দিব তখন কিন্তু আমি ফন্টও সিলেক্ট করতে পারবো। আপনি আপনার পছন্দ মতো ফন্ট দিতে পারবেন। ধরেন আমি একটা ফন্ট দিলাম, সাইজ, ফন্টের সাইজ কি হবে, ফন্টের সাইজও কিন্তু আমি দিয়ে দিতে পারবো। ফন্ট সাইজ ধরেন 72 দিলাম। এই যে ফন্টের কালার, ভাইয়া এই যে দেখেন কালার, ফন্টের কালার ধরেন আমি হচ্ছে এই যে রেড কালার দিলাম। না এটা কিন্তু ডার্ক আসবে না, এটা প্রিন্ট করলে কিন্তু হচ্ছে আপনার হালকা হয়ে যাবে, হালকা হয়ে যাবে। আর লেআউট ডায়াগোনাল আর হচ্ছে হরাইজন্টাল। ডায়াগোনাল হচ্ছে গিয়ে কোনাকুনি, কোনাকুনি হবে, পেপার কাগজের হচ্ছে এই কোণা থেকে ওই কোণা পর্যন্ত। আর হরাইজন্টাল দিলে হচ্ছে এটা হচ্ছে ফ্ল্যাট, আমরা নরমাল যেভাবে লিখি। সো ডায়াগোনালি দিলাম, অ্যাপ্লাই দিলাম। অ্যাপ্লাই দিয়ে যখন ক্লোজ করে দিলাম, দেখেন এটা কিন্তু এই যে ডায়াগোনাল শেপেই কিন্তু দেখেন আসছে। আর এই যে বেসিকের এই যে বি এর এখানে ফাঁকা, এখানে ফাঁকা, এটা হচ্ছে ফন্টের কারণে। আর কালারটা দেখেন রেড কালার দিচ্ছে কিন্তু লাইট আসছে না, আর জল ছাপছে। এইভাবে হচ্ছে ওয়াটারমার্ক নেবেন। আর আপনি আর হচ্ছে এই যে বিভিন্ন কোচিং সেন্টারে দেখেন না শীট দেয়, শীটের পাতা হচ্ছে লাল কালার। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা কিন্তু এই যে আমি যা দেখালাম মাত্র এইটাই কিন্তু ওয়াটারমার্ক দেয়। আবার এই যে বিভিন্ন কোচিং সেন্টারে দেখবেন যে নোট দেয়, নোটের শীট হচ্ছে কমলা কালার, লাল কালার, নীল কালার। এই কালার, পেজের কালার আনবেন কিভাবে? আপনারা তো এখান থেকে 3টা কালার দেখছেন, টেক্সটের, ব্যাকগ্রাউন্ডের, এর। আর পুরো পেজ যদি আপনি চান কালার করে ফেলতে, সেই ক্ষেত্রে ডিজাইনে আসবেন, ওয়াটারমার্কের পাশেই দেখেন পেজ কালার। পেজ কালার ক্লিক করবেন, ধরেন আমি ব্লু দিলাম, দেখছেন পুরো পেজের কালার কিন্তু ব্লু হয়ে গেছে, কোচিং সেন্টারের শীট হয়ে গেছে। তারপরে ধরেন এই যে এই অরেঞ্জ কালার থাকে, আমি নিজে পাইছি যখন ভার্সিটির অ্যাডমিশন কোচিং করছিলাম, এইরকম কালার এই শীট দিত। সাবজেক্ট ওয়াইজ হচ্ছে বিভিন্ন কালার, হলুদ, কমলা, এই যে এই কালারেরও শীট দিচ্ছে। মানে এই কালার কিন্তু এইখানেই চেঞ্জ করে, ওরা কি করে, হ্যাঁ জাস্ট কি করে, এটা কিন্তু কিছুই না, জাস্ট এই যে পেজ কালার থেকে কালার চেঞ্জ করে দিচ্ছে। এখন আপনি আপনার এখানে টেক্সট লিখেন, এইটার মধ্যে ধরেন কালো কালারটা ফুটবে, কালো কালার দিয়ে আপনি টেক্সট লিখেন, এইটুকুই কিন্তু কাজ, আর কিছুই না। এই কালারে প্রিন্ট দিলে আপনার কালি বেশি যাবে দোকানে গেলে। এখন আমি নরমাল একটা কালার পেজ নিয়ে গেলে 5 টাকা রাখবে পার পেজ, আপনার কাছে 10 টাকা রাখবে, কারণ ওর তো কালি যাবে অনেক। হ্যাঁ, এখন আপনি টাকা বাঁচাইতে গেলে, আপনার কালি বাঁচাইতে গেলে তখন নরমাল ইয়াতে ইউজ করবেন। পেজ কালার হচ্ছে এইখান থেকে দেয়। আর আরেকটা লাস্ট একটা জিনিস দেখে, সেটা হচ্ছে পেজ বর্ডার। পেজ বর্ডার হচ্ছে গিয়ে আমরা খাতায় মার্জিনটা নিই না স্কেল দিয়ে, জাস্ট এটা হচ্ছে এইটা, এই যে পেজ কালারের পাশে পেজ বর্ডার। এখন এইখানে পেজ বর্ডারটা যখন ওপেন করলাম, এটা কি সিলেক্ট করা দেখেন তো, না, তার মানে আমার এখানে কোনো পেজ বর্ডার নাই। আমি যদি বক্স দেই, বক্স দিয়ে যদি আমি ওকে দেই, দেখছেন বর্ডার আসছে আমার পেজের। তারপরে ধরেন এই যে পেজ বর্ডার, এটা কি একদম পুরো স্ট্রেট লাইন না? ধরেন আমি এই ডট ডটটা সিলেক্ট করে দিলাম এই যে স্টাইল থেকে, ওকে দিলাম, দেখছেন একটু ড্যাশ ড্যাশ হয়ে আসছে না? তারপর হচ্ছে এই যে ডাবল লাইন, দেখছেন পেজ বর্ডার ডাবল লাইন। সো এখান থেকে আপনি পেজ বর্ডারও আপনি দিতে পারবেন। পেজ বর্ডারে কালার, কালার ধরেন আমি এই কালারটা দিলাম,
কালারও চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? এই উইডথ হচ্ছে দেখেন হাফ পয়েন্ট, মানে এইটার কতটুকু মোটা হবে বা কতটুকু চিকন হবে। ধরেন আমি একদম এই এটা কত 2.25 পয়েন্ট দিলাম, ওকে দিলাম, দেখছেন এটার বর্ডার আরো মোটা হয়ে গেছে না? আর্ট দিলে দেখেন এখানে কিছু আর্ট আছে, ধরেন আমি এটা আর্ট দিই, দেখছেন পেজ, এগুলোও পাবেন বিভিন্ন এলাকায়, দোকানে গেলে দেখবেন যে ওরা এইরকম ইয়াতে প্রিন্ট করে না। হাসতেছে, আসলে আসলেই আছে, আমি তো না দেখে তো বলতেছি না। এখন করে কে? এখন যে হচ্ছে ধরেন হচ্ছে ইলাস্ট্রেটরের কাজ পারে না বা ফটোশপের কাজ পারে না, এখন এমন একজনের কাছে দোকানে গেছে যে ভাই আমার একটা বার্থডে কার্ড বানায় দেন, বা অমুক নেতাকে উইশ করবে, যে অমুক নেতাকে উইশ করব আগমন উপলক্ষে, এলাকায় আগমন উপলক্ষে আমাকে এখন হচ্ছে একটা এই স্বাগতম ব্যানার বানায়। তখন ওরা কি করে, এই বর্ডারে আসে, আইসা হচ্ছে এইখান থেকে ধরেন পিসি প্রবলেম করে, আচ্ছা বন্ধ করে দিই ক্লাস, তো আপনারা একটু হয়ে যাবে। এইখান থেকে গিয়ে দেখা গেছে যে ওরা বিভিন্ন রকমের এই যে ফুল আছে না, আইসক্রিম গাছ, এই যে এই ধরনের এগুলা দেয় বেশি। এই যে এই টাইপের বিভিন্ন বর্ডার দিয়ে তখন হচ্ছে আপনার এই স্বাগতম ব্যানার বানায়। আবার এটা দেখেন এই যে অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট মানে হচ্ছে আপনার যদি কাজ করতেছেন যে এখানে যদি পেজ যদি 50টাও থাকে, তাহলে ও 50টা পেজেই হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা বা এই বর্ডার নিয়ে নিবে। আর আপনি যদি অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট না দিয়ে দিস সেকশন বা দিস সেকশন ফার্স্ট পেজ অনলি দেন, তাইলে হচ্ছে শুধুমাত্র ফার্স্ট পেজে থাকবে, দেখেন বাকিগুলো কিন্তু নাই, কারণ আমি শুধু ফার্স্ট পেজ দিচ্ছি। সো এইখান থেকে হচ্ছে আপনারা লাস্টে একটা অপশন আছে দিস সেকশন অল এক্সেপ্ট ফার্স্ট পেজ, এটা যদি দেই তাহলে ফার্স্ট পেজ বাদে বাকি সব পেজে হচ্ছে এই ফরম্যাটটা সে নিবে। বুঝছেন এতটুকু? আপনাদের নেক্সট ক্লাস